আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ বিরাট বড় ঘটনা তো ঘটাইছে ভাই একটা, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। ঘটনা কি, 40,000 কোটি টাকার একটা কাজ পাইছে, সরকারি কাজ। 40,000 কোটি মাথায় রাখেন, সালাউদ্দিন সাহেবের ছেলে জড়িত। এই কাজটা ওনারা বাগায় নিছে। তাদেরকে কেন ওই 40,000 কোটি টাকার কাজ দেওয়া হইলো? একজন উপদেষ্টার বাবা শুধু একটা ঠিকাদারি লাইসেন্স করছিল, তখন আপনারা ঝাঁপায় পড়ছিলেন। এখন কেন আপনারা চুপ আছেন? এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে। $4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা। বিষয়টা হলো এই 40,000 কোটি টাকা সাল্লু ভাইয়ের পোলা প্রকল্পে যে পাইলো ব্রিজ বানানোর জন্য, এটা তো জনগণ জবাবদিহিতা তো চাইবেই। এই জন্য সে পোস্টাইছে কি এটা এনসিপি এগুলা লেখালেখি করতেছে, ভিডিও বানাইতেছে এনসিপি থেকে। এত ভয়ঙ্কর দলীয়করণ আমি বিগত অনেক বছর দেখি না। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সকলের কাছে। একটাই অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে আপনারা কোথাও যাবেন না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, একটি বিষয় নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে সারা দেশ জুড়ে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনা চলছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সাম্প্রতিক সময়ে একটি বিষয়ে দেখা গিয়েছে যে সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ তিনি একটি 40,000 কোটি টাকার বরাদ্দ পেয়েছে। সেই বরাদ্দ পাওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেই প্রকল্পটি বা সেই বরাদ্দ হচ্ছে একটি মেগা প্রকল্পের। অভিজ্ঞতাহীন একটি ভূঁইফোর প্রতিষ্ঠানের হাতে উঠতে যাচ্ছে দেশের মেগা প্রকল্পের কোটি কোটি টাকার কাজ। শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের ছেলে হওয়ার সুবাদে, সালাউদ্দিন আহমেদের ছেলে হওয়ার কারণেই 40,000 কোটি টাকার প্রকল্পের বরাদ্দ পেয়েছেন তিনি। এটি নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হচ্ছে। জনগণের টাকা এইভাবে নষ্ট করার মানে কি? অভিজ্ঞতাহীন একটি ভূঁইফোর প্রতিষ্ঠানের হাতে কেন দেওয়া হয়েছে মেগা প্রকল্পের এই কাজ? সালাউদ্দিন আহমেদের ছেলের সাইদ ইব্রাহিম আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টালিয়ন ক্যাপিটাল লিমিটেড জাপানি একটি প্রতিষ্ঠানের স্থানীয় অংশীদার হিসাবে ভোলা থেকে বরিশাল এবং শরীয়তপুর থেকে চাঁদপুর মেগা সেতু নির্মাণ প্রকল্পের কাজটি পেয়েছে, যার আনুমানিক মূল্য 40,000 কোটি টাকা, $3.44 বিলিয়ন। একবার চিন্তা করে দেখেন, 40,000 কোটি টাকার মেগা প্রকল্প। এই প্রজেক্টটি শুধুমাত্র সালাউদ্দিন আহমেদের ছেলে হওয়ার সুবাদে তিনি বাগিয়ে নিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে কী পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে, বিতর্ক সৃষ্টি হয়েছে, এই বিষয়টি নিয়ে কী পরিমাণ সমালোচনার মুখে পড়েছেন সাম্প্রতিক সময়ে সালাউদ্দিন আহমেদ ও তার ছেলে, কিভাবে সরকারের মধ্যে স্বজনপ্রীতি সৃষ্টি করেছে, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। ভাই ব্রাদার, 18 মাসের যে সরকার ছিল ডক্টর ইউনূস স্যারের সরকার, ওই টাইমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স বাইর করছিল, মনে আছে আপনাদের? এটা নিয়ে জুলকারনাইন সাহেব একটা নিউজ করলো, তারপরে ভাই সবাই ঝাঁপায়া করলো। 100 থেকে 150 টক শো হয়েছে শুধু এইটার উপরে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স বানিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাইতেছে। আসলে উনি ঠিকাদারি লাইসেন্সটাই শুধু বাইর করছিল, কোনো কাজের জন্য কোথাও যায় নাই, কোনো কাজও করে নাই, 1 টাকাও কামাইতে পারে নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসে কিন্তু ক্ষমা চাইছে এবং ওনার বাবার লাইসেন্সটা ক্যান্সেল করে দিছে। কিন্তু বর্তমানে কি ঘটতে, রক্সতে এসে চিৎকার করছিলেন ওই টাইমে, এখন কেন চিৎকার করেন না? আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ বিরাট বড় ঘটনা তো ঘটাইছে ভাই একটা, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। ঘটনা কি, 40,000 কোটি টাকার একটা কাজ পাইছে, সরকারি কাজ। 40,000 কোটি মাথায় রাখেন। কাদের সঙ্গে এই কাজটা? জাপানি একটা কোম্পানির সাথে সালাউদ্দিন সাহেবের ছেলে জড়িত। এই কাজটা ওনারা বাগায় নিছে। এই কাজটা কি,
বিশাল বিশাল দুইটা ব্রিজ বানাবে কোথায় জানো, সেই কাজটা তারা পাইছে। এখন আমার প্রশ্ন, এই কোম্পানি কি কোনো অতীতের কোনো রেকর্ড আছে? রাস্তার একটা ড্রেন বানাইছে, ড্রেনের কাজ করছে, অথবা কোথাও একটা ছোট্ট কালভার্ট বানাইছে বা ব্রিজ বানাইছে, এরকম কোনো রেকর্ড আছে? তাদেরকে কেন ওই 40,000 কোটি টাকার কাজ দেওয়া হইলো? একজন উপদেষ্টার বাবা শুধু একটা ঠিকাদারি লাইসেন্স করছিল, তখন আপনারা ঝাঁপায়া করছিলেন। এখন কেন আপনারা চুপ আছেন? দেশের একজন মন্ত্রীর ছেলে যদি এই কাজটা পায়, লাভ কার হবে? ওই ঠিকাদারি ব্যবসা যদি করতো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাবা, যদি ওই কাজটা করতো, লাভ কার হইতো? লাভটা হয়তো আসিফ মাহমুদের, টাকাটা তো তার কাছেই আসতো। এখন ওনার ছেলে যে কাজটা করতেছে, এই কাজের লাভটা কার হবে? ওনার বাবা তো এই লাভটা পাইবে না, লাভটা ওনার বাবাই তো পাবে, ওনার ঘরেই তো যাবে। কেন আপনারা এই কাজটা নিতে গেলেন? যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, আবার মিথ্যাও হইতে পারে, গুজবও হইতে পারে। যেহেতু এখনো কোনো প্রতিবাদ আসে নাই ওনাদের তরফ থেকে, তার মানে আমরা সত্য ধরে নিতে পারি। কিন্তু কেন এই কাজটা নিতে গেলেন? শেখ হাসিনার সরকার তো ভাই এই ধরনের কাজকামই করতো, শুধু উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন করতে গিয়া ভাই 1,000 কোটি টাকার জায়গায় 500 কোটি টাকা মাইরা দিত। এখানে 40,000 কোটি টাকার একটা কাজ পাইলেন, এটা নিয়ে কোনো আলোচনা নাই, পত্রিকায় তেমন কোনো নিউজ নাই, টক শো নাই, কারো কোনো মুখে কথা নাই। ওই টাইমে একটা ঠিকাদারি লাইসেন্স নিয়ে যেভাবে প্রতিবাদ করছিলেন, ওরকম একটা প্রতিবাদ এখন করেন না কেন, করবেন না কেন? ভাই সবাই ক্ষমতার সঙ্গে থাকতে চায়, সত্যি কথা ভাই, প্রতিটি মানুষই চায় ক্ষমতার সঙ্গে থাকতে। এই সমাজে যারা বাস করে ভাই, তারা বিবাদ করতে চায় না। ধরেন আমার মহল্লার একটা ছেলে বিএনপির একটা বড় পোস্টে আছে, সে যত অন্যায় করুক না কেন, আমি না দেখার ভান করুম, আমি তারে দেখলে হাই হ্যালো করুম, আচ্ছা ভাতিজা ভালো আছো, কেমন আছো, বুক মিলামু। কারণ যদি দরকার হয় কোনো কারণে, তাকে আমি কাজে লাগাবো। এইভাবে প্রতিটি মানুষই ক্ষমতার সঙ্গে থাকতে চায়, সত্যের সঙ্গে থাকতে চায় না ভাই। সত্যের সঙ্গে থাকতে চাইলে এই দেশের এই অবস্থাটা হইতো না। যাই হোক, মন্ত্রিসভায় অনেক পরিবর্তন আসছে, এই মন্ত্রী ওইখানে যাইতেছে, ওই মন্ত্রী এখানে আসতেছে। যে যেখানেই যাক না কেন, পরিবর্তনটা আনবেন খুব দ্রুত বেগে ভাই, খুব দ্রুত বেগে আনবেন। ওই ভিপি নুরের মতো বললেন না যে আমরা তো একটা নাবালক শিশু, আমাদের কেন এত দায়িত্ব দিতেছেন, মাত্র তো আমরা ক্ষমতায় আসলাম। ওই কথাগুলো আর বললেন না, এগুলো শুনতে ভালো লাগে না। সত্যের সঙ্গে থাকেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেন। নিজের দলের লোক হইলে অসুবিধা কি, ঢুকাই দেন জেলে, আর জেল থেকে যাতে বাইরে না আসতে পারে সেই ব্যবস্থাটাও করবেন, নাইলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। আসলে ভাই হয়েছে কি জানেন, বেঠিক পথে যদি একবার চলে যায় কেউ, আর ঠিক পথে আসা কঠিন হয়ে যায় তার জন্য। কারণ এই সরকার অলরেডি বেঠিক একটা পথে চলে গেছে। কেন এই কথাটা বলতেছি? বড় ভোট, 70% মানুষ যে ভোটটা দিছে, সেই ভোটটার অধিকার ফিরে দেয় নাই। এই যে এই সরকারকে কিন্তু আপনি ইচ্ছা করলে অবৈধ বলতে পারেন। কারণ কি জানেন, একই তফসিলের মধ্যে দুইটা ভোট, একটা মাইনা নিছে আর একটা মানে নাই, তার মানে অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ, এটা বলাই যায়, তাই না? যার জন্য বললাম বেঠিক পথে চলে গেছেন। সঠিক পথ কোনটা? গণভোটের রায় দেওয়া, গণভোটের অধিকার ফিরে দেওয়া হচ্ছে সঠিক পথ, আর সেটা দিতে আপনারা বাধ্য হবেন। কোনো উপায় নাই, কাউকে বুঝ দিতে পারবেন না, এই জেনারেশনকে বুঝ দিতে পারবেন না। বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বইলা যায়, যেটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনারা 17-18 বছর পর এই ক্ষমতায় আসছেন। আপনারা যাদেরকে ভাই ওই শিশু রেখে গেছিলেন, ধরেন যে 7-8 বছরের বাচ্চাটাকে আপনারা রেখে গেছেন, ও তো এখন 20-22 বছরের যুবক। ও কি দেখছে? বড় হইতে হইতে দেখছে আওয়ামী লীগ সরকারকে, আর কোন সরকার দেখে নাই। বিএনপি দেখে নাই, জামাত দেখে নাই, এরশাদ সাহেবকেও দেখে নাই, কাউকেই তো দেখে নাই। ওরা কি দেখছে? আওয়ামী লীগ, শেখ হাসিনা। আর শেখ হাসিনার এই জুলুম সহ্য করতে না পাইলেই কিন্তু জুলাইতে সবাই ছাপায়া করছিল। নাহলে ছোট ছোট বাচ্চারা কেন আসবে? যে অনেকে বলে মেট্রো ক্লাস ডিজাইন, ওই যে উত্তরার মধ্যে যে বাচ্চাটা আসছিল, ক বছর বয়স তার, 10 বছর, ও কি বলতেছিল? যে আমি গুলিকে ভয় পাই না। তাকে বলতেছিল সবাই, বাবা তুমি বাসায় ফিরত যাও, বাবা তুমি বাসায় চলে যাও। যে না, আমি মাকে বইলে আসছি, গুলি খেয়ে মরলো, কোনো অসুবিধা নাই, দেশের জন্য শহীদ হমু। দেখছেন কেন এই কথাগুলো বলতো? মানুষ অস্থির হয়ে গেছিল ওই 17-18 বছরে। তার মানে কি জানেন, দেশের বর্তমানে 4 থেকে 5 কোটি মানুষ শুধু আওয়ামী লীগের শাসন দেখছে, আপনাদের শাসন দেখে নাই। কিন্তু ওরা অনেক আশা নিয়েই কিন্তু আপনাদের ভোট দিয়া এই সরকার বানাইছে। এখন যদি দেখে আপনারা ওই আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করতেছিলেন, তাহলে কি এই ইয়াং জেনারেশন মাইনা নিবে না, কোনোদিনই মাইনা নিবে না। এই ইয়াং জেনারেশনকে খেপায়েন না। গতকাল সাল্লু ভাইয়ের পোলা সাইদ ইব্রাহিমকে নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি একা না, বাংলাদেশের জনগণ যারা আছে, যারা এখন জবাবদিহিতা চায়, তারা অনেকেই হয়তো ভিডিও মেক করেছে, কথা বলেছে, আওয়াজ তুলেছে বিষয়টা নিয়ে। তো উনি আবার ওনার ফেসবুকে দেখলাম একটা পোস্ট করেছেন, এই বিষয়টা নিয়ে লেখালেখি করেছেন। তো বিষয়টা হলো, সাল্লু ভাইয়ের পোলা, আমাদের এক্স স্বরাষ্ট্রমন্ত্রী আর কি, তার পোলা সাইদ ইব্রাহিম, উনি, আমি লেখাটা পেয়েছিলাম এরকম 4 বিলিয়ন সমান তো 400 কোটি টাকা হয় যদি টাকায় কনভার্ট করেন। কিন্তু আমি ভিডিওটা 400 কোটি টাকার কথাই বলেছিলাম গতকালকে, কিন্তু পরে দেখি না, $4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা। তো
বিষয়টা হলো এই 40,000 কোটি টাকা সাল্লুবাইয়ের পোলা প্রকল্পে যে পাইলো ব্রিজ বানানোর জন্য, এটা তো জনগণ জবাবদিহিতা তো চাইবেই। এই জন্য সে পোস্টাইছে কি এটা এনসিপি এগুলা লেখালেখি করতেছে, ভিডিও বানাইতেছে এনসিপি থেকে, তারপরে এনসিপি ভোট পায় নাই, জুলাই ব্যবসা করতেছে, তারপর কি এনসিপি তে মানুষ জিগায় না, ভোট না পাইয়া হেরা এই কয়জন মাত্র 6 জন সংসদে গেছে, তারা অনেক রাজনৈতিক বিভিন্ন মানুষকে তারা অপমান করছে। আরে ভাই, তুমি তোমার বাপ মন্ত্রণালয় আছে, সাল্লুবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার ছাওয়াল তুমি 40,000 কোটি টাকা একটা ব্রিজের প্রকল্পে পাচ্ছ, এটা জনগণ তোমার কাছে কৈফিয়ত চাইবে না? ব্রিজ তো এতে সে আরো হয়েছে, পদ্মা সেতু হয়েছে। তো বিগত সরকার যে উন্নয়ন করে যায় না তা না, দুর্নীতিও করছে, উন্নয়নও করছে, কিন্তু তারপরেও তারা ভাগানো হয়েছে, কারণ জনগণের কাছে জবাবদিহি ছিল না তার কোনো। তো আমরা জনগণ তো জবাবদিহি চাই, এই জন্যই তো জুলাই নামাইছি। আর তুমি জুলাই ব্যবসা এনসিপি মানুষ যদি সত্যের পথে থাকে আর জনগণের কাছে যদি তুমি জবাবদিহি করতে না পারো, তাহলে জুলাইটা নামাইছে লোকান মানুষ, তাহলে হাসিনা থাকতো, তোমরাই সুকান তাইলে। মানে জুলাইটা নামাইছি তো এই জবাবদিহির জন্য। তাই তোমার কাছে জুলাই ব্যবসা মনে হয়, তুমি জনগণকে কৈফিয়ত দিতে বাধ্য। তুমি কৈফিয়ত না দিয়ে তুমি সেখানে রাজনৈতিক ইস্যু টেনে নিয়ে আসতেছো ভাইয়া, দিস ইজ টু মাচ। দেখো, এই জুলাই না আসলে তোমার বাবা এখনো ওই শিলংয়ে থাকতো, সাল্লু ভাই শিলংয়েই থাকতো। আর এই যে তোমার কি বলে ওটাকে, স্বজন প্রীতি, তোমার প্রধানমন্ত্রী থাকতো এখন লন্ডনে, আর তুমি বিসিবির ওইখানে যাইতে পারত না, তোমার চিনতই না মানুষ। তোমার আমরা আগে কেউ চিনতামই না, সাইদ ইব্রাহিম কিটা, তোমার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, এরপরে তুমি বিসিবিতে গেছো, বাবার দোয়া ক্রিকেট বোর্ড, তোমার কেরাই চিনতো আগে। তো তুমি সেই জুলাইরে তুমি কটাক্ষ করতেছো আর সবাই এনসিপি বানাই দিছো। তোমার মানুষ হকের পক্ষে কথা কইলে, ইনসাফের পক্ষে কথা কইলে আর জবাবদিহি চাইলে হেরা এনসিপি, তাহলে এনসিপি ভালো। এই দেশের সব জনগণ তাইলে এনসিপি। জনগণকে জবাবদিহি না করে রাজনৈতিক কিসে টেনে নিলে তো হবে না। এটা তোমার স্বজন প্রীতি কিনা, তারপর এটা মানে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা, এটা জনগণ জানতে চাইবে, কারণ তোমার বাপ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল তখন। তারপরে সে ঠিক আছে, সে একটা ওখানে লিখছে কি এটা পিপিপি অথরিটির আন্ডারে, তার নিজে কোনো সেতু সে করছে না, সে শুধু বিনিয়োগ আনার জন্য তার স্টালিয়ান ক্যাপাসিটি যেটাকে বলা হয় সেটা সে করতেছে। তার বাপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলেও সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওখান থেকে কোনো সুবিধা নিচ্ছে না, এভাবে লিখছে। ঠিক আছে, এগুলো লিখছো, কিন্তু তুমি এনসিপিটা টাইনে আনতেছো কেন? আসিফ মাহমুদের কথা ভুলে গেছো। আসিফ মাহমুদ উপদেষ্টা থাকতে এর বাবা একটা ঠিকাদারি লাইসেন্স ছিল, এইটা নিয়ে তোমরা কি কি করলা, পুরা দেশটারে নান্ডিবাস্টি করে দিলা। আসিফ মাহমুদ ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, ওর বাপের ঠিকাদারি লাইসেন্স পুরো বাতিল করতে বাধ্য হয়েছে। তাহলে তোমরা করো কিভাবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোমার বাপ থাইকা, তোমার বাপ এই দলের ক্ষমতায় থাইকা, তোমরা এখন এই প্রকল্পগুলো পাও কিভাবে? জনগণ এই জবাব দিয়ে চাইবে না, নাকি ওই যে সব ঘুরে ফিরে ওই রকমেরই যে আমার বাপ মানে আমার যখন বিপদ আসবে ওইটা হয়েছে কি আল্লাহর দেওয়া পরীক্ষা, আর অন্যের বিপদ মানে হয়েছে কি আল্লাহর দেওয়ার বাপের শাস্তি। মানে তোমাদের সবার অবস্থা সেম টু ডিফারেন্ট আর কি। জনগণ তোমাদের কাছে চাইবে না, জবাবদিহি চাইবে না, আর জবাবদিহি করতে পারবে না, সবকিছু রাজনৈতিক ভাবে টেনে নিয়ে যা মন চায় তাই দাও। এখন আর ওই দিন নাই, আগের দিন বাগে খাইছে, অত্যাচারীর পতন হয়েছে। ওই যে মমতাজের গান আছে না, আগের দিন বাগে খাইছে অত্যাচারীর পতন হয়েছে। তো অত্যাচারীর কিন্তু পতন হয়েছে, হাতে চলে গেছে এখন আবার ওই যে ইন্ডিয়াতে। অতএব তোমরা বুঝে শূন্য কথা কও, মানুষের অপমান করতে পারলেই খালি বাঁচা যায় না, ঠিক আছে? বুঝতে হবে যে জুলাইকে কটাক্ষ করার আগে চিন্তা করতে হবে যে জুলাই আসছে কেন। নেই বা আপনারা মানে একদম সচেতন মাইন্ডে যদি চিন্তা করেন, এই দেশে একমাত্র জামাতে ইসলাম যারা কিনা কোনো ক্ষমতায় না থেকেও এই দেশের জনগণের জন্য সর্বোচ্চ সব থেকে বড় ব্যাংক নির্মাণ করেছে, ইসলামী ব্যাংক। সব থেকে ভালো ভালো হাসপাতাল প্রতিষ্ঠানগুলো যেখানে সব থেকে বেশি সার্ভিস দেওয়া হয় সেগুলোর সাথে তারা ইনভলভ, যেমন আদ-দ্বীন বলেন, ইবনে সিনা বলেন, এগুলো। তো ক্ষমতায় না থেকেও যারা জনগণের জন্য এত ভাবে, এত কিছু করে, তারা আমার ধারণা অ্যাটলিস্ট তারা ক্ষমতায় গেলে জনগণের কথা চিন্তা করতো, অন্যান্য দলগুলোর মতো এরকম খাই ভাব থাকতো না। আর অন্য কেউ হলো গিয়ে আপনার দলের জন্য কিছু করতে গেলে এত বাধা প্রয়োগ করতো না, মানে যেটা এরা করে। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যু ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। যিনি প্রতিমন্ত্রী ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন, উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে একটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, চেষ্টা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করবো। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগরের নিচ দিয়ে ক্যানেল কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না।
এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে বুঝলাম। এরপর আমি গতকালকে এক এমপির আসনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারই একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসার হলো, সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপি কে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার দুষ্টরা বুদ্ধি দিল ওইটা একটা সিসিটিভি লাগানো দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি লড়াই করেছেন, দেখেছেন, বিএনপির অন্দরমহলের সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামীর জিঞ্জির চলে আসছে। এদের হাত থেকে গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে নতুন ভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সে সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং লাস্ট, আপনারা ক্যামেরা থেকে উঠবেন না, লাস্ট আমি ইরানে যেটা দেখে আসছি, ইস্পাহানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার, তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের যে এই যে আপনার ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে, আমাদের চিটগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার এই মরক্কোতে যাবেন এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। এই যে আশ্রয়ণ প্রকল্প, এগুলাতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতের এই লুটপাট এখন শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহির সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতো নতুন করে আরেকটা এক্সপানশন না হয়। আমরা আশা করবো যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোকরে দিয়েছে। আরেকজন হলো যে সমালোচনা করি সেটা হলো যে তাদের যে নির্লজ্জ দলীয়করণটা, এবং এই দলীয়করণ, এটা আমি এত ভয়ঙ্কর দলীয়করণ আমি মানে বিগত অনেক বছর দেখি না। মানে আইসা নিয়ে এই সবগুলি স্থানীয় সরকারকে তাদের কবজায় নেওয়া, সিটি কর্পোরেশনগুলোকে, জেলা পরিষদগুলোকে, তারপর শেষে দেখলাম যে বিভিন্ন রকম আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানেও তাদের মানে ছাত্রদল যুবদল করলেই হলো। সে যে তাঁত বোর্ডে বসে গেছে, যে তাঁত বোর্ডের চেয়ারম্যান, সে কি তাঁত বিশেষজ্ঞ নাকি? অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা আমি করি, কিন্তু তারপরে তাদের যে কয়েকটা ভালো কাজ ছিল, তার মধ্যে কিন্তু এই যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, তারপরে আপনার দুদকের এই সমস্ত যে এইগুলি ছিল, এগুলো কিন্তু ভালো কাজই ছিল। সপ্তাহে একটা মানুষ তো সবার খারাপ হয় না, কিছু কিছু ভালো থাকে, মন্দও থাকে। তো এগুলি তো সরকার ঠিক বেছে বেছে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি বাদ রাখছে। এবং রেখে তারা কি বলছে, রেখে তারা বলতেছে এগুলো আমরা আরো অধিকতর মানে আপনার আরো ভালো করবো। তা আরো ভালো তো আপনি করবেন, মানলাম। তা আরো ভালো করার জন্য যেটা একটু কম ভালো ছিল সেটাকে বাতিল করতে হলো কেন? সিম্পল তো, যে আপনার বিচার বিভাগে আলাদা সচিবালয়, এটা কাজ শুরু হয়ে গেছে রে ভাই, লোক নিয়োগ হয়ে গেছে, ওটাকে আপনি বাতিল করতে, ওটা কি খারাপ ছিল? ওটা তো আপনি আরো ভালো করেন, তো ওটা রেখে ভালো করেন, ওটাকে বাতিল করবেন কেন? যখন আপনি বাতিল করেন তখন বোঝা যাবে আপনার মধ্যে একটা মতলব আছে, এবং সেই মতলবগুলো তারা বাস্তবায়ন করতেছে। এবং একটার পর একটা মতলব, দেখেন কতগুলি বিষয়। এই যে আপনার জুলাই ঐকমত্য কমিশন, যাই বলেন আপনারা, কিছু কিছু সংস্কার করছে, সব সংস্কার আমার পছন্দও না, আবার কিছু সংস্কারগুলো ভালো আছে। প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি, দুদকের কমিশনার নির্বাচন পদ্ধতি, এগুলো কিছু কিছু আছে। ইলেকশন কমিশন কিভাবে নির্বাচন করবেন, স্থানীয় সরকারের কি পদ্ধতি হবে, এগুলি নিয়ে কিছু কিছু পরিবর্তন, সংস্কার তো ভালো ভালো ছিল, একদম খারাপ তো না। কারণ এদের মতলব হলো এই সবগুলি কাজ সাইরা তারপরে তারা ওইগুলি করবে। তা কেন? আপনি তো এগুলো আগেও করতে পারতেন, আপনার তো এর মধ্যে আপনার 2টা অধিবেশন হয়ে গেল, আপনি এগুলো করতে পারতেন আগেও। তো এগুলো আসলে পরিবর্তনের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। পরিবর্তন সবগুলি করতে হবে এটা আমি নিজে মনে করি না, অনেকগুলি পরিবর্তন আমার কাছে পছন্দ না। কিন্তু বেসিক যে পরিবর্তনটা, মানে যে পরিবর্তনটা হলে পর মানুষ টের পাবে কিছু একটা চেঞ্জ হয়েছে। যেমন ধরে এখন যে আলোচনাটা হচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে,
যাকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে উনি নিজেও আগ মুহূর্তের মতো জানেন না যে ওনাকে বানানো হচ্ছে, হঠাৎ করে উনি জানলেন যে ওনাকে বানানো হচ্ছে, আর উনি আবার এটাও জানেন না ওখানে যে উনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এগুলো আবার এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে একজনের হাতে, মানে পুরা আপনার মনে করেন স্থায়ী কমিটি বসছে, এটা হলো বিএনপির সর্বোচ্চ কমিটি স্থায়ী কমিটি। আমি এটা পড়ছিলাম আর কি জিনিসটা, ওই দিন নিউজটা আমি ওয়েট করছিলাম যে আজকে স্থায়ী কমিটিতে দিকে সিদ্ধান্ত হবে। তো বলা হলো স্থায়ী কমিটি দীর্ঘ আলোচনা করছে, দীর্ঘ আলোচনা করে তারা সিদ্ধান্তে পড়ছে যে এই কাজটা করার জন্য তারা দলীয় প্রধান দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিলেন। তো দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিতে দীর্ঘ আলোচনা করতে হলো, তো এটা কি বলবেন? তো আমরা তো এগুলি দেখে আসছি রে ভাই, পুরা হাসিনার আমলে এগুলি দেখছি। হঠাৎ করে উনি বলেন যে ও হলো প্রেসিডেন্ট, সে আবার দুঃখিত হয় যে আমার প্রেসিডেন্ট বানাইলো, আমি ওনার পা ধরে সালাম করার সুযোগটা হারাইলাম। তো এগুলো আমরা দেখি, বুঝছেন? তো এখন এখানে একই জিনিস, মানে উনি ইচ্ছাগুলো উনি কি চেয়েছেন, উনি কি বলেছেন যে আমি সব করতে চাই? তা তো বলেন নাই। সবাই মিল্লা মোসাহেবি কইরা মানে বোঝানোর চেষ্টা করছে যে আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, অথবা আপনি একলাই ঠিক করেন, আমরা তো দুধ ভাত। তো এটা তো হওয়া ঠিক না, এটা কিন্তু গণতন্ত্র না। এবং এই জিনিসটাই চলছে, যা ওনারা যা ভেবেছেন তাই করছেন। তাই যদি হয়, দেখেন এই দেশের এই যে আপনার যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, মানুষের দিকে যেটা প্রত্যাশা ছিল না? ছিল তো। আমরা কি এরকম একটা মানে কোন রকম গুরুত্বহীন এবং কোন রকম সক্ষমতাবিহীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি চাই, যার নাকি যে নাকি সবচেয়ে অবহেলিত থাকবে? সেটা তো হচ্ছে, আমাদের চাই নেই। তো এখন এই বিষয়গুলো আমার মনে হয় যে আগে ওই চেঞ্জগুলি করে তারা এই চেঞ্জগুলি করতে পারতেন। এখানে তো কোনো তাড়াহুড়া ছিল না। যদি আপনি মনে করেন যে শাহাবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা রাখবেই না, তাহলে আপনি শুরুতেই বন্ধ করে দিতেন। 4 মাসের মাথায় এসে কেন? আপনি তাকে 4 বার সহ্য করতে পারেন, তারপর আর 10-15 দিন সহ্য করতে পারছেন না, তাহলে আপনি ওই সংবিধানটা পরিবর্তন করে তারপরে করতেন। তো এইগুলো আছে। তবে সবচেয়ে যেটা বড় ওনাদের আমি যে সমালোচনা করি সেটা হলো যে তাদের যে নির্লজ্জ দলীয়করণটা। ভাই এই দলীয়করণ, এটা আমি এত ভয়ঙ্কর দলীয়করণ আমি মানে বিগত অনেক বছর দেখি না। মানে আইসা নিয়ে এই সবগুলো স্থানীয় সরকারকে তাদের কবজায় নয়, সিটি কর্পোরেশনগুলোকে, জেলা পরিষদগুলোকে, তারপর শেষে দেখলাম যে বিভিন্ন রকম আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানেও তাদের ছাত্রদল যুবদল করলেই হলো। সে যে তাঁত বোর্ডে বসে গেছে, যে তাঁত বোর্ডের চেয়ারম্যান সে কি তাঁত বিশেষজ্ঞ নাকি? দিল বসে, আর কি করবেন? BIWTC দিল একজনে বসে, তার যোগ্যতা কি? সে যুবদল করে, একসময় যুবদল করতে এখনো করে। তো এগুলি চোখে লাগে, বুঝছেন না? একটু সময় নিত। আমি বলি না যে বিএনপির মধ্যে মানে যোগ্য লোক নাই, যারা এই সমস্ত পদে যাবে তারা তো বিএনপি পলিটিক্সটাকেও ধারণ করবে, সমস্যা নাই, আপনার পলিটিক্স ধারণ যারা তাদেরকেই দেন। কিন্তু যোগ্যতা যখন একমাত্র ছাত্রদল করা অথবা যুবদল করা অথবা বিএনপি করা, এটা তো প্রশ্নের সম্মুখীন হয়। প্রাইম মিনিস্টারকে দেখলাম একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, পাশে শিক্ষকদের বসে বলতেছেন যে শিক্ষাঙ্গনে যেন মানে রাজনীতিকরণ করা না হয়। উনি যখন বলতেছেন তার দুই পাশে যে ভিসি প্রো ভিসি যারা বসে আছে সবাই বিএনপি লাইনের শিক্ষক, সবাই জানে। তো উনি তো রাজনীতি করেন কাকে বলে এটাই বুঝেন না, নাকি মানুষের সঙ্গে হাসি তামসা করেন, বুঝি না ভাই। আপনারা দেখতে পারলেন প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তিটা, আসলে আপনাদের কি বলার রয়েছে। আসলে বলার আর কিছু নাই, কি বলবেন বুঝে উঠতে পারতেছি না নিজেও। ভাই সালাউদ্দিন আহমেদ বা তার ছেলে যেই কাজটি করছে, বা বাবা ক্ষমতায় থাকার কারণে বাবার রাজনৈতিক প্রভাব এবং সরকারি প্রভাব খাটিয়ে যে এই যে প্রকল্পটি বাগিয়ে নিয়েছে, প্রশ্ন এখানে যে অতীতে কোনো ধরনের মেগা অবকাঠামো তো দূরের কথা নির্মাণের, অতীতে একটি ছোট কালভার্টও তৈরি কিংবা কোনো ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ সামলানোর ন্যূনতম অভিজ্ঞতা নেই তার ছেলের এই প্রতিষ্ঠানের। শুধুমাত্র বাবার রাজনৈতিক ও সরকারি প্রভাব কাজে লাগিয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই সাঈদ ইব্রাহিম এই মেগা প্রজেক্টের লোকাল পার্টনার হওয়ার সুযোগটা বাগিয়ে নিয়েছে। এমনকি চূড়ান্ত কাজ পেতে তিনি সাম্প্রতিক সময়ে সেতু সচিবের সঙ্গেও বৈঠক করেছে বলে জানা গিয়েছে। কি চলছে সরকারের ভিতরে আসলে কি বলবো। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তিটা কি বলতে চান। অনুসন্ধানে জানা গিয়েছে গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তড়িঘড়ি করে স্টালিয়ন ক্যাপিটাল লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান গঠন করা হয় এবং এই প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ। ঢাকা থেকে জাপান যৌথ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP প্ল্যাটফর্মের বৈঠকে জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া ক্যানশেৎসু কন্ডাকশন লিমিটেড এই দুটি মেগা সেতু নির্মাণে আগ্রহ দেখায় এবং ওই যৌথ উদ্যোগের দেশে অংশীদার লোকাল পার্টনার হিসাবে যুক্ত করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের এই নতুন প্রতিষ্ঠানকে। মানে একটা ভুইফোর প্রতিষ্ঠানের হাতে উঠতে যাচ্ছে দেশের
মেগা প্রকল্পের কোটি কোটি টাকার কাজ, পরে আফসোস। এইভাবেই লুটপাট চলছে।